নমস্কার, শুরু করছি সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত নাচ গান কবিতা নিয়ে এক মনোরম অনুষ্ঠান সমারোহে। সহযোগিতায় ইংলিশ মিডিয়াম স্কুল ড্রিম ডেল। এদের 3টি শাখা আছে: কল্যাণী বুদ্ধ পার্ক, হালিশহর সরকার বাজার এবং মদনপুর ইন্দিরা মোড়। নমস্কার, আমি সোহিনী। চলে এসেছি সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত সমারোহে। নাচ গান কবিতা ছাড়াও সমাজের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শিল্পীদের নিয়ে এই ভিন্ন স্বাদের অনুষ্ঠান। সমাজের এই গুণী মানুষদের দ্বারাই আর 5টা সাধারণ মানুষ নানাভাবে উপকৃত হচ্ছেন। আজকের পর্বে পেয়ে গেছি আমরা তেমনই একজন বিশেষ মানুষকে, যিনি বিভিন্ন প্রান্তে যান ফটোগ্রাফির নেশায়। আজকের পর্বের বিশেষ অতিথির সাথে আলাপ সেরে নিই। স্যার, আপনার নাম? আমার নাম সুজিত কুমার রায়। আপনি কোথা থেকে আসছেন? আমি কল্যাণীর থেকে আসছি। বর্তমানে আমরা সবাই বিভিন্ন প্রান্তের ছবি তুলি আমাদের স্মার্টফোনের দ্বারা, কিন্তু এই স্যারের ছবি তোলার সাথে তার একটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমরা আড্ডার মাধ্যমে সেই সমস্ত কথা জেনে নেব। স্যার, কবে থেকে আপনার এই ফটোগ্রাফির যাত্রা শুরু হলো? এই ফটোগ্রাফির যাত্রা কবে থেকে শুরু হলো বলার আগে মোটামুটি বলে নিই ফটোগ্রাফি জিনিসটা কি। ফটোগ্রাফির জিনিসটা হচ্ছে ফটোগ্রাফি, অর্থাৎ আলো দিয়ে আঁকা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় এই আলো দিয়ে আঁকাটাই আমাদের এখনকার প্রজন্মের ফটোগ্রাফি। সেটা আমরা শুরু করেছিলাম যে সময়টা, সেই সময় এটা খুব নিচু তলার জায়গায় ছিল ক্যামেরাগুলো, কিন্তু এখন আজকে এই ফটোগ্রাফির যে চিন্তাভাবনা সেগুলো নিয়ে আজকে আমরা ডাক্তারি শাস্ত্র বলুন, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র বলুন, এই ফটোগ্রাফিটাকেই আমরা কিন্তু ব্যবহার করছি। অর্থাৎ ধরুন এমআরআই কিছুই না, সেখানেও কিন্তু ওই আলো দিয়ে বিভিন্ন অংশের ম্যাপিং তৈরি করা, ছবি আঁকা। এবার আসছি আমার ফটোগ্রাফির যাত্রা। আমার ফটোগ্রাফির যাত্রা মোটামুটি 81 সাল থেকে, 1981। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বাবা একটা ক্যামেরা কিনে দিয়েছিলেন। সেই ক্যামেরাটাও কিন্তু এখনকার যুগে সেটা ভিন্টেজ ক্যামেরা, সেটা হচ্ছে আগভা ক্লিক 4। এই আগভা ক্লিক 4 কিন্তু এই ক্লিক সিরিজের ক্যামেরা 1960 সাল থেকে আগভা কোম্পানি তৈরি করে। এবং আশ্চর্যজনক, আগভা বাইরের কোম্পানি হলেও আমাদের এই ক্লিক লাইনের যে ক্যামেরাগুলো, এগুলো তৈরি হতো মোটামুটি সবগুলোই ভারতবর্ষে। আমি যে ক্যামেরাটা কিনেছিলাম বা বাবা কিনে দিয়েছিলেন, সেটা আমার যতদূর সম্ভব মনে পড়ে 68-70 টাকা মতন দাম ছিল। আর এখন সেটা ভিন্টেজ হিসাবে প্রায় 3000 টাকার কাছাকাছি চলে গেছে সেটার দাম। এটার একটা মজা আছে এই আগভা ক্লিকের, সেটা হচ্ছে 120 মিলিমিটার ফিল্ম ব্যবহার করা হতো। এবং বাড়িতে যদি কেউ পুরনো ছবি দেখে থাকে, তার নেগেটিভ 6x6 চৌকো সেন্টিমিটারের ফিল্ম ইউজ করা হতো। বাড়িতে পুরনো যারা ছবি তুলেছেন তার বাড়িতে যদি থাকে দেখা যেতে পারে। তার পরবর্তীকালে আমি ইউজ করতে শুরু করি 135 মিলিমিটারের, কারণ এই যে 120 মিলিমিটারের যে ফিল্মটা বললাম, সেখানে মাত্র ছবি তোলা যেত 12টা, সুতরাং কস্টিংয়ে পোষাতো না। 135 মিলিমিটার আগভারই একটা ক্যামেরা বের করে ওরা তখন, স্ন্যাপার 35 দিয়ে ছবি তুলতে শুরু করি। তার পরবর্তীকালে যেই ক্যামেরাটা আমি ব্যবহার করি, যাদবপুরের কোম্পানি ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট, এবং তার যে ক্যামেরা ন্যাশনাল 35 বলে, সেই ক্যামেরা আমি ইউজ করি। ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট এখন যাদবপুর ইউনিভার্সিটির সাথে মার্জ করে গেছে, ওরা নিয়েছে, ওখানে ওদের ডাইভার্সিফিকেশন হবে। ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের একটা মজা ছিল, ওরা ভারতীয় প্রযুক্তিতে প্রথম এসএলআর ক্যামেরা আমরা যেটা এখন ইউজ করি, সেই এসএলআর ক্যামেরা কিন্তু ভারতীয় প্রযুক্তিতে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট তৈরি করে। কিন্তু যে কোনো কারণেই হোক বিদেশি কোম্পানির সাথে কম্পিটিশনে আসতে পারেনি, তাই জন্য ওটা চললো না, কিন্তু অত্যন্ত ভালো মানের ক্যামেরা ছিল। তার পরবর্তীকালে আমার
ছবি তোলা এসএলআরে, সেটা হচ্ছে জেনিথ রাশিয়ান ক্যামেরা। সেই জেনিথ ক্যামেরাতে ছবি তোলা, বহুদিন আমি জেনিথ ক্যামেরাতে ছবি করেছি। এগুলো সবকটাই কিন্তু অ্যানালগ ক্যামেরা, অর্থাৎ ফিল্মে ছবি তুলতে হতো। তার পরবর্তীকালে আস্তে আস্তে ডিজিটাল যুগে প্রবেশ করলাম আমরা। তখন আমি যে ক্যামেরাটা নিলাম সেটা হচ্ছে নিকনের D90 একটা নাম্বারিংয়ের ক্যামেরা আছে। এটাকে আমরা বলি ডিজিটাল এসএলআর, সিঙ্গল লেন্স রিফ্লেক্ট। এটা এসএলআর ক্যামেরায় কিন্তু ডিজিটালি অপারেটেড। তার পরবর্তীকালে নিকনের আরেকটা কিনি, সেটাও ওই ডিএসএলআর। আর এখন মোটামুটি ইউজ করছি সেটা হচ্ছে সনি মিরারলেস। অর্থাৎ আমার যাত্রা শুরু সাধারণ আকবার 68 টাকার ক্যামেরা থেকে আজকে প্রায় এখন সনির মিরারলেস ক্যামেরাগুলো সেগুলো প্রায় 2 লাখের কাছাকাছি হয়ে গেছে এখনকার বাজার দর। তাই এই 68 টাকা থেকে 2 লাখ, এই হচ্ছে আমার ক্যামেরার জার্নি। সত্যি আমরা প্রত্যেকে এত স্মার্টফোন ইউজ করি, কিন্তু ফটোগ্রাফি বিষয়টা সম্পর্কেই আমাদের কোনো ধারণা ছিল না। আচ্ছা স্যার, এবার জেনে নেব আপনি যে এত ধরনের ক্যামেরা ব্যবহার করেছেন, তো কোন ক্যামেরা ব্যবহারটা আপনার সব থেকে বেশি ভালো লাগে? এতগুলো ক্যামেরা ব্যবহার করেছি, একটা এক ধরনের। আমার যে ফেভারিট ক্যামেরা সেটা হচ্ছে নিকন D90, এবং এটা এখনও পর্যন্ত আমি ব্যবহার করে আসি। কারণ আমরা যারা ছবি তুলি মোটামুটি 2-3টে ক্যামেরা একসাথে ব্যবহার করতে হয়, কারণ যাতে করে লেন্সগুলো বারবার করে পাল্টাতে না হয়। কিন্তু ছবি তুলে মজা যেটাকে বলে সেটা আমি নিকনের D90 সিরিজের ক্যামেরা ওটাতেই পাই। এই ছবি তোলার সুবাদে কোথায় কোথায় গিয়েছেন আপনি? নানা জায়গায় ঘুরেছি, নাগাল্যান্ডে গেছি, কেরাল, ম্যাড্রাস, বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তেই ঘুরেছি। এছাড়া হিমালয়ের বিভিন্ন রিজিয়নে ঘোরা। কিন্তু যেটা হচ্ছে ছবি তোলার আমার যে ঘুরে আসার জায়গা সেটা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি, রাস্তায় ঘুরে ঘুরে ছবি তোলা। আর যেটা গেছিলাম সেটা হচ্ছে লাস্ট ইয়েতে লাদাখের ছবি ভীষণ ভালো লাগে। আর একটা জায়গা রাজস্থানের একটু মরুভূমিতে ছবি, সেটাও অসাধারণ হয়। এই জায়গাগুলোর মধ্যে আপনার প্রিয় বা পছন্দের জায়গা কোনটা, যেখানে ছবি তুলে ভীষণ ভালো লেগেছে? বলা খুব দুষ্কর, বেশি দূর যেতে হবে না। আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলছি, একটা জেলা থেকে আরেকটা জেলায় গেলেই তার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর ভারতবর্ষের মধ্যে একটা জায়গার সাথে আরেকটা জায়গার তো কত তফাৎ, এবং তার ছবি তুলতে গেলে সেটা বোঝা যায় কোন ছবি তুলবো, এরকম অবস্থা হয় আর। আচ্ছা, আপনি কি ধরনের ছবি তুলতে বেশি পছন্দ করেন? রাস্তায় ঘুরে ঘুরে স্ট্রিট ফটোগ্রাফি, যেটাকে জার্নালিজম বলা হয়, ফটো জার্নালিজম। কেন এই ভালো লাগাটা কেন? আমরা ছবিগুলো তুলি সেটা একটা নির্দিষ্ট সময়কে ধরে রাখার চেষ্টা করি। ওই সময়টা চলে গেলে একজন কবি তিনি কিন্তু পরে সেইটা তার মাথার থেকে লিখতে পারবেন। যিনি ছবি আঁকবেন তিনি কিন্তু মাথার মধ্যে নিয়ে নিলেন, পরে ওই মুহূর্তটাকে তিনি আঁকতে পারবেন। কিন্তু ওই পার্টিকুলার মুহূর্তটা একমাত্র ফটোগ্রাফার ছাড়া সে কেউ ধরতে পারবে না। ওই মুহূর্তটা কিন্তু চলে যাবে, ওই মুহূর্তটা পাবো না, ওই ছবিটা পাবো হয়তো। আমার হঠাৎ মনে পড়ে গেল একটা গল্প বলে দিই। বহুকাল আগে, তখন আমার ছোটোবেলা, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার ছবি। ইস্টবেঙ্গল জিতেছে। পরের দিন আনন্দবাজারের ফ্রন্ট পেজে একটা ছবি উঠল। দেখা যাচ্ছে ছবিটার মধ্যে সুব্রত ভট্টাচার্যের মাথাটা নেই, ওখানে একটা বল রয়েছে। ছবিটার কি ক্যাপশন হলো? ছবিটার ক্যাপশনটা হলো সুব্রতর মাথা কাটা গেল। এই যে মুহূর্তটা চলে যাবে ছবি ছাড়া, কিন্তু এই মুহূর্তটাকে আমি ধরতে পারবো না। যার জন্যই কিন্তু আজকে এই যে আমরা এমআরআই করি কিংবা স্ক্যানিং করি, ছবিগুলো দেখবেন যে যখন আমাদের রিপোর্টটা দেবে বা ফিল্মটা দেবে, সেখানে কিন্তু অনেকগুলো ছবি, অর্থাৎ মুহূর্তের মধ্যে যে পরিবর্তন হচ্ছে সেটা ছবি দিয়ে আমি তুলে নিয়ে আসছি, এবং সেই পরিবর্তনগুলো আমি ছবির সাহায্যেই কিন্তু ওই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, আপনার ছবি কোন কোন এক্সিবিশনে গেছে? ছবি অনেক এক্সিবিশনে গেছে। রিসেন্টলি একাডেমি অফ ফাইন আর্টসে হয়ে গেল, কিছুদিন পরে
19th অগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফিক ডে আছে। তার আগে আমেরিকান অ্যাম্বাসির উল্টো দিকে আছে হোচিমিন সরণিতে ICCR, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অডিটোরিয়াম, সেখানে আমার ছবি আছে। এতক্ষণ ধরে অনেক আড্ডা দেওয়া হলো, এবার স্যারের কিছু ছবি আমরা দেখে নেব। সত্যি আজকে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম এবং অনেকটা সমৃদ্ধ হলাম। আশা করছি পর্দার ওপারে থেকে যারা আমাদের এই বিশেষ পর্ব দেখছেন তারাও অনেকটা সমৃদ্ধ হলেন। আজকে এই গুণী মানুষকে আমরা আর একজন গুণী মানুষের হাত থেকে সম্মান তুলে দেব। তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আজকে আপনার মুখ থেকে আপনার অভিজ্ঞতার কথা শুনে অনেকটা অভিজ্ঞ হলাম ফটোগ্রাফি সম্পর্কে, এবং আমরা ধন্য যে আপনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা পেয়েছি। আমাদের দেওয়ার তো কিছু নেই, তাই অল্প একটা সাম্মানিক এবং একটা সার্টিফিকেট আপনাকে তুলে দেবো, আপনি গ্রহণ করে আমাদের বাধিত করবেন। সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত নাচ গান কবিতা নিয়ে অসাধারণ একটি অনুষ্ঠান সমারোহে। আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, এই মঞ্চে আসতে হলে তাহলে যোগাযোগ করুন আমাদের এই ফোন নাম্বারে 9123724514। এই নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এই অনুষ্ঠানে, আর আপনার প্রতিভাকে আমরা পৌঁছে দেব বাংলার প্রতিটা ঘরে ঘরে। নমস্কার, আমি পর্ণা রায়কর। শুরু করছি সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত একটি অসাধারণ অনুষ্ঠান, যার নাম সমারোহে। আজকে যে পর্বটি শুরু করতে যাচ্ছি এটি কিন্তু একটি স্পেশাল পর্ব। কেন বলুন তো? কারণ আজকে আমাদের পর্বে অতিথি হচ্ছেন বিখ্যাত অভিনেতা ভাস্কর ব্যানার্জি। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি ভাস্করদাকে কিছু প্রশ্ন করব। ভাস্করদার কাছ থেকে ওনার কিছু জানা অজানা কথা আমরা দর্শকদের জন্য জানব। ভাস্করদা, আপনি তো অনেক দিন ধরে অভিনয় করছেন, অভিনয় আপনার রক্তে, আপনার বাবাও অনেক বছর অভিনয় করেছেন। তা আপনি কার অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে অভিনয় জগতে এসেছেন? বাবার অভিনয় নাকি সমসাময়িক যারা অভিনয় করেছেন তাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়েছেন? না, অভিনয়ে আমার কোনো দিনের শখ ছিল না আসার, যদিও বাবার সঙ্গে অনেক ছোটোবেলা থেকে স্টুডিও পাড়ায় ঘুরেছি, তো অভিনয় করবো কোনো দিনও ভাবিনি। আর নকল করতে পারতাম খুব ভালো ছেলেবেলায়, ওকে নকল করতে, পাড়ার কাউকে নকল করতে, এগুলো করতে পারতাম। পাড়ার থিয়েটারে অনেক বছর পরে অভিনয় করেছি, কিন্তু অভিনয়টাকে যে পেশা হিসেবে নেবো এটা কোনো দিনও ভাবিনি, ভাবিনি। মানে আমার খেলোয়াড় হওয়ার শখ ছিল, এখন আমি খেলা বেশি ভালোবাসি। হ্যাঁ, যখন টিভিতে খেলা, এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ওয়ার্ল্ড কাপ দেখছি, সিনেমা হলে খুব একটা উত্তম কুমার ছাড়া দেখি না, বা 15 দিনের ছবি হলে দেখি, এখন দেখা হয় না আর কি। খারাপ ভালো আমি বিচারেই যাচ্ছি না, সব ভালো। কথা হচ্ছে যে হয়ে গেল ওই একজনের জন্যে, তার নাম সমরেশ মজুমদার, লেখক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তিনি একদিন আমায় কফি হাউসে দেখে, ওনার কালপুরুষ বলে একটা ছবি আছে, বই আছে, উত্তরাধিকার কালবেলা কালপুরুষ, 3টে পার্ট আছে, 3টে পার্ট। কালপুরুষে অর্ক, মানে অনিমেষের ছেলে, সেইটা আমায় দেখে পছন্দ হয়। তখন ছবিটা হব করছে, তো আমায় বলে এই ছেলে যদি হয় মানাবে। তো সেই ক্ষেত্রে বাবার সঙ্গে যোগাযোগ করে, সে টালবাহানা ঠাকমা তো করতে দেবে না, তখন লেখাপড়া করছি না। তা বাবা বলে লেখাপড়া করে যদি করতে পারিস কর, না হলে করতে হবে না। সবাই বললো কোনো টেনশন নেই, ও করবে, ও বেশি দিন তো আমি নেবো না, আমি 10-15 দিনে কেউ ফার্স্টে হয় না, আর 10-15 দিনে কেউ মানে ফেলও করে না, তাহলে ওইটুকু টাইমও পারবে। সেইটা করতে গেলাম, ছবিটা রিলিজ হয়নি, মানে আসেনি আর কি, ছবিটা কেউ দেখেনি, আমি 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 আর 2-1 জন ছাড়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে ওখান থেকে ওই ছবি, ওই রাশ প্রিন্ট হয় না, ওই যখন আমরা চেক করি ঠিক মতো হয়েছে কিনা, সেইটা দেখে অগ্রগামী বলে একটা সংস্থা ছিল, খুব নাম করা, অগ্রগামী, যাদের অনেক ছবি, শঙ্খবেলা, কোনি, অনেক ভালো ভালো ছবি আছে, বিলম্বিত লয়, তাদের অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন আর কি, জয়ন্ত ভট্টাচার্য, তিনি ওইটা দেখে একটা লোককে রেফার করে, টুনি বউ তখন ছবি হবে, হীরেন নাগের পরিচালনায়, টুনি বউ, আর বাচ্চা ছেলে, বাচ্চা বরের, ওই বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, ওরকম টাইপের ছবি, মানে একটা বাচ্চা বিয়ে আর কি, মানে বিয়ের পরে একটা গল্প, মিষ্টি গল্প।
বউ ওরিয়েন্টেড। আমার বউ কীরকম বাড়ির মধ্যে করে বেড়াচ্ছে, আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা বউ আর কি। যেরকম হয় বাচ্চা হতো বউ। আগে, হ্যাঁ। তো সেই নিয়ে ছবিটা রিলিজ হয়, চলে না। আর তখনও আমি ভাবিনি যে আমি ইন্ডাস্ট্রিতে আসবো। তখন আমি কম্পিউটারে লেখাপড়া করছি, কম্পিউটার নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে কম্পিউটারে কোনো একটা জব পাবো এইসব ভাবছি। তখন ভবেশ কুণ্ডু আমাকে বউরানী ছবিতে চান্স দেন। আচ্ছা, বউরানী মানে একদিকে চাকরি, একদিকে অভিনয়। সিনেমা ঠাকমা, আবার সেই অমরেশ পুরী, করতে দেবো না। বাবা হচ্ছে উত্তম কুমার, হ্যাঁ করতে দেবো। বাবা বললো দেখ আজকে চাকরি, কম্পিউটারের চাকরি আজকে ছেড়ে দিলে কালকে পেয়ে যাবে, কিন্তু সিনেমার চান্সটা নাও আসতে পারে। একটা বাসটা বেরিয়ে গেলে এই বাসটা তো নাও আসতে পারে, আবার এই বাসটা ঘুরে আসবে না। কম্পিউটারের চাকরি তো কম্পিটিটিভ ওয়ার্ল্ড, লেখাপড়া জানলে এই কোম্পানি না নিলে ওই কোম্পানি সেই কোম্পানি, এগুলো হয়। তা বাবা বলে যে ঠিক আছে তুই দেখ না, যদি হয়ে গেল না হলে হবে না, কী আছে, হলে ভালো না হলে আরও ভালো। সেইটা করতে গিয়ে নবাবে চান্স পেলাম, এবার তারপর থেকে এখন অবধি ওই চলছে। ওই একটা কথা আছে, নো রিস্ক নো গেন, খুব মুশকিলের কথা, কিন্তু আমার জীবনে মিলে গেছে। এর মানে সবার জীবনে মিলবে তা কিন্তু নয়। সেটাই না, আপনার ভাগ্যে ছিল অভিনয়। একটু হ্যাঁ, মানতেই ভাগ্যটা খুব বিশ্বাস করি আমি, ভাগ্যটা মানতেই হ্যাঁ, হবে। ভাগ্যটা খুব বিশ্বাস করি, ভাগ্য তো অভিনয় নিশ্চয়ই। ছিল, আজও কাল আপনি হয়তো অভিনয় আসতেনি। না, ভাগ্যে যখন লেখা তাই আছে। তো, তাই তো। মানে আমার বলছি তো, এখন যদি কোনো আর্টিস্ট আসে আর যদি সৌরভ গাঙ্গুলি আসে, আমি অটোগ্রাফের খাতা নিয়ে ওখানেই যাবো, সৌরভ যাবো। সবাই যাবে, শুধু আপনি একা কেন? জানি না সে কে যাবে না তো, বাঙালিকে তো খুব, বাংলার দাদা না, বাঙালির পেছনে লাগে সব থেকে বেশি। হ্যাঁ, তো সৌরগলির পেছনে বাঙালি হয়তো যাবে না, না। সারা পৃথিবী যাবে, আর বাঙালি যাবে না। না বাংলার দাদা তো হয়তো সেই হিসেবে যেতে ভালো, পারেন। গেলেই ভালো। আচ্ছা, আপনি তো অনেক সিনেমা অভিনয় করেছেন, সিরিয়ালে অভিনয় করছেন, ভবিষ্যতেও করবেন, অতীতেও করেছেন। আপনার কোন মাধ্যমে অভিনয় করতে বেশি স্বচ্ছন্দ অনুভব করেন, সিনেমাতে না সিরিয়ালে? না শক্ত দুটোই, মানে সিরিয়াল বেশি শক্ত, সিরিয়ালের সময় পাওয়া যায় না। স্বাচ্ছন্দ্য অনুভব করেন কোন মাধ্যমে অভিনয় করে? সবেতেই, সেটা কোনো মানে যেটা পারবো না, একটা শর্ট আছে পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না, হচ্ছে না, খারাপ বাজে লাগে। আবার ওটা ওরম করে বলা যায় না, জানেন তো, ওরম করে বলা যায় না। মানে আপনি বড় মাঠে ভালো খেলছেন না ছোটো মাঠে ভালো খেলছেন, খেলতে জানলে সব মাঠে খেলা যায়। দুটোতেই আপনি স্বচ্ছন্দ আর কি? দুটো স্বচ্ছন্দ, হ্যাঁ, কিন্তু সিনেমাতে একটু সময় পাওয়া যায়, হ্যাঁ, সিরিয়ালে সময় পাওয়া যায় না। এই যে আপনি এটা এনেছেন, ধরুন একটা স্ক্রিপ্ট, হ্যাঁ, এখানে ধরুন এইটা ভাড়া করা আছে আর 15 মিনিট, তারপরে লাইট নিভিয়ে দেবে, এই সিনটা তুলতেই হবে। সিনেমা হলে কালকে হলেও হতো, সিরিয়াল হলে এই মুহূর্তে আজকেই করতে হবে, কারণ না করলে কালকে টেলিকাস্ট আটকে যাবে। হ্যাঁ, এই এতটা মুখস্থ করে 15 মিনিটের মধ্যে ঠিকঠাক করতে হবে, ওইটা একটা বিশাল চাপ। ব্যাংকিং রাখতে হয় তো। হ্যাঁ, ওইটা একটা চাপ, ওইটা সত্যি কষ্টকর, মানে ভয়ের ব্যাপার। তা আমি পরবর্তী প্রশ্নটা আপনার অভিনয় জগৎ নিয়েই করছি, যে আপনি মানে কার অভিনয় দেখে অনুপ্রাণিত হয়েছেন অভিনয় জগতে যে এসেছেন? সে উত্তম কুমার ছাড়া আর কেউ নয়। উত্তম কুমার অভিনয় দেখে? হ্যাঁ, উত্তম কুমারের অভিনয় ভালো লেগেছে, ভালো লাগে এখনো। না, আপনাকে তো দেখতে উত্তম কুমারের মতো অনেকেই বলে, বলবেন না। দেখতে উত্তম রাজেশ খান্না আমার খুব ফেভারিট, খুব ফেভারিট। আমি যখন ছোট ছিলাম তখন রাজেশ খান্নার হ্যাঁ, যুগ, তখন তারপরে তো উনি সুপারস্টার। তারপর হ্যাঁ, সুপারস্টার তো তখন উনি। হ্যাঁ, তারপরে অমিতাভ বচ্চন আসে। অমিতাভ বচ্চন আমার ভীষণ ফেভারিট, কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু রাজেশ খান্নার ফ্যান হয় না, একটা ফ্যান একটা ভালো তফাৎ আছে একটু, সেরকম রাজেশ খান্নার আমি ফ্যান। অমিতাভ বচ্চন আমার খুব ভালো লাগে, আমার হিন্দি ছবির সব নায়ককেই ভালো লাগে, বাংলা ছবি তো তখনকার যুগের সব অভিনেতাদেরই ভালো লাগে, ভালো লাগতো। সুতরাং সেরকম এ করা যায় না, কিন্তু ওই একটা করতে গেলে একটা হয় না যে আমি এর মতো খেলবো, পেলের মতো খেলবো, কি আমি মারাদোনার মতো খেলবো, আমি বড় হলে আমি সুরেশ সেনগুপ্ত হব, কি আমি কৃষাণু দে হব, বড় হলে একজন আইডল থাকে। উত্তম কুমার সিনেমাটা মানে আপনার বাবার সময় তো উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, হ্যাঁ হ্যাঁ এরাই তো ছিলেন। তাই তো এরাই ছিলেন, শুভেন্দু চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, কালী ব্যানার্জি। ও কাকে ছেড়ে কাকে বলবেন, একজন না বলা যায় না, বলতে পারবেন না, একজনকে ছেড়ে একজনকে সত্যিই বলা যায় বলা যায় না। আমার উত্তম কুমারকে ভালো লাগে, অনেকের অন্য কাউকে ভালো লাগতে পারে, সেটা খুব স্বাভাবিক। আপনি তো মানে সঙ্গীত পরিবেশন করেছেন বলে শুনেছি, বিভিন্ন সঙ্গীত পরিবেশন করিনি, ফাংশনে যেতে হয় তো, সেখানে অনেক মানুষ থাকে, সেখানে উঠে কেমন আছেন, ভালো আছেন, আমি চললাম বলে ঢিল মারবে, তো কিছু বলা যাবে না। সেখানে তো উঠে এই দাদারা যারা পাশে বসে আছেন এদের জন্যেই, আর সামনে সাউন্ডে যিনি থাকেন, সাউন্ড একটা মানুষ থাকে বসে, তার বিরাট হাত। হ্যাঁ, না তার গন্ডগোল হলো আমি গানের কোনো জানি না, কিছু না, ওই টেনে দেয়, মানে এমন সব আপনার না গাইলে বুঝতে পারবেন না, এমনি গাইলে দেখবেন ওটা মেশিন গান,
তো ওদের সঙ্গে গাইলে ওটা গান বলে মনে হবে। সুতরাং ফাংশানে গিয়ে কিছু করতে হয়, তাই কয়েকটা গান সঙ্গে করে নিয়ে ঘুরি, হ্যাঁ, পেট চালাবার জন্যে। এক সঙ্গীত শিল্পীর সঙ্গে আমায় গুলিয়ে ফেলবেন না, ওটা অনেক বড় ব্যাপার। না, আপনি কি বলতে চাইছেন আপনার গানটা জিওএন গানের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিওএন গান সেরকম? একদম একদম। না, আপনি মানে গান করার থেকে তাহলে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্য অনুভব করেন বেশি? হ্যাঁ নিশ্চয়ই, গান তো আমার যে জায়গা নয়, একদমই না। আপনি দুম করে পরেরটা পরে একটা গান গান, আমি না বলে দিলাম আগাম। আমি তো ভাবছিলাম যে আপনাকে গান গাইতে বলবো। আগামী বলটাকে করে দিলাম, খেলা স্টপ ওখানে। আচ্ছা, আপনার তো ছেলে আছে, সে তো গান করে। আপনার ছেলে, সে তো গান করে। আমার ছেলে গান করে? গান করে না? আমি তো কখনো শুনিনি। আচ্ছা বাথরুমে গাইতে পারে, ছেলে কোনোদিন গায় না। আমি গান কখনো শুনিনি ছেলে। আচ্ছা, আপনার ছেলে তো অভিনয় তো কখনো? ছেলের অভিনয় খুব শখ, খুব শখ, কিন্তু এখন যা সময় না, দেখিনি আর কি। হ্যাঁ, এখন মানে ওর ইচ্ছে মতো করবে। এখনো বম্বেতে থাকে, এখানে থাকেও না। আচ্ছা আচ্ছা। ও ফ্যামিলি নিয়েও বম্বেতে থাকে, সেখানে ও নিজের মতো বিজনেস করে। শিল্পী মানে অভিনয়টাও রক্তে আছে, অভিনয় পরিচালনাটাও খুব বেশি ভালোবাসে, আচ্ছা। ডিরেকশন। কি হবে জানি না, ওই যে বললাম কপাল, হ্যাঁ। হবার থাকলে হবে, না হবার থাকলে হবে তাহলে না। আমরা আশায় থাকছি ওনার পরিচালনায় কোনো ছবি ভবিষ্যতে জানি না দেখতে এটা পাবো। কি হবে, কেউ বলতে পারে না। দেখুন, অনেকের ট্যালেন্ট থাকে না, হয়ে যায় হ্যাঁ। কপালের জন্য। সেটাই। অনেকের অনেক অনেক ছেলে মেয়ে আছে যারা খুব ট্যালেন্টেড, কিন্তু তারা চান্সও পায় না। সুতরাং এটা কপালের ব্যাপার, এটা বলে লাভ নেই। সত্যি তাই। নাথিং সাকসিড লাইক সাকসেস। আচ্ছা, এবার একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ার করবেন? হ্যাঁ, একদম। বাবা, গান নিয়ে যখন বসেছি, জিওএন গান নিয়ে, তা একটু ফায়ার না করলে হবে? করুন, ফায়ার করুন। আপনার পছন্দের অভিনেতাকে উত্তম কুমার, না সৌমিত্র চট্টোপাধ্যায়, না সমসাময়িক অন্য কোনো অভিনেতা? উত্তম কুমার। অবশ্যই উত্তম কুমার, উত্তম কুমার। আচ্ছা, মানে প্রথম থেকে শেষ অবধি উত্তম হ্যাঁ কুমার। হ্যাঁ, একদম। আপনার কি খেলা পছন্দ করেন, ক্রিকেট না ফুটবল? দুটোই পছন্দ করি, আমার দুটোই খুব ভালো লাগে, কিন্তু ফুটবল খেলার মতো চেহারা নয়, তাই মাঠে নামা মুশকিল। একটা এরম করবে আমার হাড়গোড় ভেঙে যাবে। ক্রিকেটও এখন, ক্রিকেটটা আমি যখন ছেলেবেলায় খেলতাম তখন জেন্টলম্যানস গেম ছিল, এখন তো তা না, এখন তো ওটাও মারামারি খেলা হয়ে গেছে। সুতরাং টিভিতে দেখাটাই বেটার। আর যদি বলেন যে কোনটা ভালো লাগে, ক্রিকেট ফুটবলের মধ্যে ফুটবলটা বেশি ভালো লাগে। ফুটবলটা খুব 90 মিনিটে খেলা তো, ওই অত ব্রেক, অত একটা ওভার হয়ে গেল 15 মিনিটের ব্রেক, এইগুলো ভালো লাগে না। মাঠে বসে থাকলে ভালো লাগে, কিন্তু টিভিতে ফুটবলটাই বেশি ভালো লাগে। এখন বিশ্বকাপ ফুটবল দেখছেন? বিশ্বকাপ দেখছি, হ্যাঁ। কোন টিমকে আপনার পছন্দ? আমার তো ওই, আমরা যেহেতু ওই টাইমের লোক না, ওই 80s লোক, ওই 86-এর যে ম্যাজিক দেখেছিলাম, আর্জেন্টিনা, মারাদোনা, তারপর থেকে সব ওই নীল সাদা হয়ে গেছে। তার মানে কি ব্রাজিল নই বা স্পেন নই, এখানে স্পেন, ফ্রান্স, এমবাপে, ফ্রান্স অসাধারণ খেলছে, হ্যাঁ। কিন্তু কোথায় মনে হয় যেন মেসি জিতলে কোথাও ভালো লাগে, ভালো লাগবে বেশি। হ্যাঁ, কিন্তু যেই জিতুক ভালো লাগবে। আমার তো ইন্ডিয়া নেই, তো আমার না, কিছু যে জিতবে, আমাদের কাছে সবাই সমান। ইন্ডিয়া থাকলে একটা ভালো লাগবে, আমাদের কাছে সবাই সমান। তার মধ্যে সবাই সমান। কেপ ভার্দো, যেটা কেপে ভার্দো, যেটা এবারে কি, আমার তো ওটা কি বেস্ট, আমি তো সাপোর্ট, দারুণ খেলেছে। আমি যদিও উঠে নেই, কিন্তু আমি ওই টিমেরই সাপোর্টার। কেউ নামই শোনেনি সেই টিমে। ভাবা যায়, ভাবা যায়, সেই টিম স্পেনকে রুখে দিল প্রথম ম্যাচে, ভাবা যায় না। সত্যি ভাবা। আপনার পছন্দের খাবার কি, মানে বাঙালি খাবার না চাইনিজ খাবার নাকি কন্টিনেন্টাল ডিশ? না, আমার একদম বাঙালি। দেখুন, বাঙালি খাবারের মতো না খাবার পৃথিবীতে কোথাও নেই। এত ভ্যারাইটি, এত মাছ, এত পদ, মানে একটা মাছেরই 5 রকম পদ আছে। হ্যাঁ। যদি নিরামিষি খান, নিরামিষির কত রকম পদ আছে তার ঠিক নেই। সুতরাং বাঙালি খাবারের কাছে কোনো খাবার নেই। আমরা যেহেতু বাঙালি, তাই চাইনিজ, মোগলাই পছন্দ করি। আর একটু তো, যেটা আমার একটা কথা আছে না, একুল ছাড়িয়া নিঃশ্বাস ভাবে সর্বসুখ, ওইদিকে মনে হয় না যে ওই দিকটা ভালো, একটু স্বাদ বদল হয় আর কি। কিন্তু বাঙালি খাবার আমার সব থেকে ভালো লাগে, একটু স্বাদ বদল হয় অন্য খাবার। একদম, মানে কয়েকটার পোস্ত বেশ সুন্দর করে রান্নাটা ভালো হতে হবে। মেন হচ্ছে রান্নাটা আর পরিবেশন দেওয়াটা। হ্যাঁ, যদি আপনি অর্ডিনারি খাবার দিতে ভালো পারেন না, পরিবেশন সুস্থ পরিষ্কার বেশ, সেটা যে কোনো খাবারই ভালো লাগে। আর সুন্দর খাবার পরিবেশন খারাপ হয়ে গেলে ব্যাপারটা কেন খেটে যায়। তখনকার সময়ের কথা বলছি, প্রিয় সঙ্গীত শিল্পী, মানে আমি 4টে নাম বলছি: কিশোর কুমার, মান্না দে, মোহাম্মদ রফি, মুকেশ। কিশোর কুমার একটা নাম বললেন না, সে আমার খুব ফেভারিট, হেমন্ত মুখার্জি। ও হো, আসলে হেমন্ত মুখার্জি তো ওনাদের একটু আগে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার ওই নামটা একটু আমি অফ করে গেছি। মান্না দে ভীষণ প্রিয়। দেখুন, এমন নাম বললেন না, এগুলোকে বাঁচা খুব মুশকিল। তো যেহেতু র্যাপিড ফায়ার একটা নাম বলতে হবে, তাই আভাস কুমার গাঙ্গুলি, কিশোর কুমার। অবশ্যই। এবার একটু আপনাকে ভ্রমণ সংক্রান্ত একটু প্রশ্ন করি।
সেটা হচ্ছে আপনি কোথায় বেড়াতে যেতে পছন্দ করেন, পাহাড় না জঙ্গল না সমুদ্র? আমার পাহাড় বেশি ভালো লাগে। যে কোনো জায়গা থেকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওরে বাবা, ওটা আমার ফেভারিট স্পট হবে। যে কোনো তাহলে অ্যাঙ্গেল আপনার থেকে, উত্তরবঙ্গে যেতে হবে, যে কোনো অ্যাঙ্গেল থেকে। আপনি ভুটান যান, অথবা নেপাল, ভুটান। নেপাল থেকে অত ভালো নয়, কিন্তু ওই এটা চমৎকার লাগবে। আমরা কাঞ্চনজঙ্ঘা খুব ভালো লাগে আমার, সমুদ্রও খুব ভালো লাগে। তো সমুদ্র একা ভালো লাগে না, একটু দঙ্গল গেলে ভালো লাগে। হ্যাঁ। পাহাড়টা একটু নিজে নিজে একা একা ভালো লাগে। আর শেষ প্রশ্ন করছি যে এখন তো বর্তমান প্রজন্মের যারা ছাত্রছাত্রীরা সব বিভিন্ন শিক্ষাকেন্দ্রে অভিনয় শিখতে যাচ্ছে, তো এই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা কতটা? মানে অভিনয় শিখিয়ে বার্তা হয় দেবেন? না, অভিনয়টা শিখিয়ে হয় না, পালিশ করা যায় হয়তো। শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড় বড় শিল্পীরা আসে, তাদের যে অভিজ্ঞতার কথা বলে, সেই জন্যে এখানে অভিনয় শিখিয়ে হয় না। আপনি ভেতর থেকে আসে না, গান যেরকম গান আপনি কি দুম করে পারবেন? আপনার ভেতরে যদি তাল, হ্যাঁ, ভেতর থেকে আসে। সেন্সটা না থাকে, তাল যদি সেন্স না থাকে, আপনি কিন্তু গান গাইতে পারবেন না। সেরকমই খেলোয়াড় বলুন, শিল্পী, মানে শিল্পী, খেলোয়াড় তো শিল্পী, যে কোনো শিল্প, এই যে এই যে এখানে বাজাচ্ছে, এটা শিখে হয়তো বাজাতে পারে, অবশ্যই। কিন্তু শিখের মধ্যে ম্যাজিক হবে না। না, ওই গতানুগতিক গান বেরোবে, কিন্তু ম্যাজিক ভেতর হবে না। থেকে আসতে ম্যাজিক, হবে, ভেতর থেকে আসতে হবে। যেটাকে আমরা ম্যাজিক বলি, সেই ম্যাজিকটা কিন্তু ভেতর থেকে আসে। যেটা পালিশ করতে হয়, পালিশ করলে হয়তো একটু নাম হতে পারে, কিন্তু তা বর্তমান প্রজন্ম যারা অভিনয় জগতে আসতে চাইছে, হ্যাঁ। তাদেরকে আপনি কি বার্তা দেবেন? গ্রুপ থিয়েটার করুন, গ্রুপ থিয়েটার ভালো। আচ্ছা। গ্রুপ থিয়েটার যেগুলো হয় ভালো ভালো গ্রুপ থিয়েটার, হ্যাঁ, সেখানে খুব তো সুন্দর সুন্দর মানে group প্রথম দিন আপনাকে অভিনয় দেবেন, আপনাকে শেখাবে, এ করবে, ভালো শিক্ষার জায়গা। কারণ গ্রুপ থিয়েটার অনেক বড় বড় ডিরেক্টররা দেখেন, অনেক বড় বড় প্রডিউসাররা দেখতে যান, যারা চুজ করবে। এমনি অ্যাক্টিং স্কুলে গেলে হয়তো সেটা নাও পেতে পারেন, কিন্তু গ্রুপে যদি আপনি অ্যাক্টিং করে, এখন অনেক ছেলে গ্রুপ থেকে আসছে, তো গ্রুপ থিয়েটার করুন, ভালো করে করুন। গ্রুপ থিয়েটার থেকে ঠিক দেখবেন বড় জায়গায় চান্স পেয়ে যাবেন। সময় তো প্রায় শেষ হয়ে এসছে, ভাস্করদাকে ছাড়তে ইচ্ছা করছে না, তবুও তো ছাড়তে হবে। তা ভাস্করদাকে একটা গিফট দেওয়ার মাধ্যমে আমাদের আজকের পর্বটা শেষ হবে। চমৎকার দেখুন, লাইট অ্যান্ড শেড, এখানে সিলিউট ছবি, পেছনে লাল হয়ে আছে আকাশটা, আর সামনে মন্দিরের চূড়াটা পুরো সিলিউট। অসাধারণ, মানে শুধু ছবি নয়, এটা শিল্প। এইটাই বলছিলাম, ম্যাজিক। ওই ছবি অনেকেই তুলতে পারে, কিন্তু ওই ম্যাজিকটা সবার মধ্যে থাকে না। ম্যাজিক আছে বলেই উনি আজকে ফটোগ্রাফার। আচ্ছা, এই ছবিটা হচ্ছে খাজুরাহোতে তোলা। এক সাইডে বড় যে মন্দিরটা, এটা হচ্ছে কান্ডারিয়া মহাদেব, আর অন্য সাইডে রয়েছে জগদম্বা টেম্পল। এই দুটোর পেছন দিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক সেই সময় ছবিটা তোলা। আর কান্ডারিয়া মহাদেব হচ্ছে পৃথিবীর সেরা সেরা মন্দিরগুলোর মধ্যে অন্যতম।